পড়ছি ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার সংবিধানের পার্ট 3 তে আছে এবং আর্টিকেল কভারেজ হলো আর্টিকেল 12 থেকে 35 নিয়ে তৈরি হয় পার্ট 3 এবং পার্ট 3 এর মধ্যে আছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট, শুধুমাত্র পরীক্ষায় পাস করার জন্য তা নয়। ফান্ডামেন্টাল রাইটস এর বাস্তবিক যে কানেকশন সেটা হচ্ছে আমরা প্রত্যেকে এন্টাইটেলড এই ফান্ডামেন্টাল রাইটগুলোকে ভোগ করার জন্য, এবং এই ফান্ডামেন্টাল রাইটগুলোকে ভোগ করার মাধ্যমে আমরা গুড সিটিজেন বা সুনাগরিক হয়ে উঠতে পারি। ফান্ডামেন্টাল রাইটস কথাটা শুনে যেটা বোঝা যাচ্ছে যে এই রাইট বা এই অধিকারগুলো প্রচন্ড রকমের ফান্ডামেন্টাল বা বেসিক ইন নেচার। এইগুলো আমাদের জন্য অ্যাভেলেবল রাইট যেগুলো সেগুলো হলো হিউম্যান রাইটস। তো হিউম্যান রাইটস এর ভিতরে কিছু স্পেশাল রাইটকে আমরা বলতে পারি ফান্ডামেন্টাল রাইট, বা কিছু বেসিক কিছু হিউম্যান রাইটকে আমরা ফান্ডামেন্টাল রাইট বলতে পারি। যদিও এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। হিউম্যান রাইটস অনেকটাই সোশিওলজিক্যাল ইন নেচার, অন দি আদার হ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস অনেকটাই পলিটিক্যাল ইন নেচার। তো আমরা প্রথমে তো বোঝার চেষ্টা করছি হিউম্যান রাইট জিনিসটা কি। হিউম্যান রাইট হচ্ছে মানুষজনদের জন্য কিছু এক্সক্লুসিভ রাইট যেগুলো ছাড়া মানুষের মতো করে বাঁচতে পারবে না। অন দি আদার হ্যান্ড আমরা ফান্ডামেন্টাল রাইট বলতে বোঝাচ্ছি সেই সমস্ত রাইটগুলোকে যেগুলো কিছু স্পেশাল এবং বেসিক হিউম্যান রাইট, এবং যেগুলো ছাড়া মানুষ শুধুমাত্র মানুষের মতো বাঁচতে পারবে না তাই নয়, সেগুলো ছাড়া মানুষ সুনাগরিক বা গুড সিটিজেনে পরিণত হতে পারবে না। গুড সিটিজেন হওয়া জরুরি, তার কারণ হচ্ছে গুড সিটিজেন নিয়ে তৈরি হয় একটা গুড স্টেট। তো একটা ভালো স্টেটের ভিত্তি একটা ভালো নাগরিকের সমষ্টি। তো সেই নাগরিক তৈরি করার জন্য মানুষজনকে ফান্ডামেন্টাল রাইট এনজয় করতে দেওয়া হয় পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে। তাই সংবিধানের পার্ট 3 সংবিধানের ভিতরে যে রাইটগুলোর কথা উল্লেখ করছে বা পার্ট 3 ভিতরে যে রাইটগুলোর কথা উল্লেখ করছে সেগুলো প্রচন্ড রকমভাবে মৌলিক এবং সেগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ মানুষের পলিটিক্যাল জীবনযাত্রার ক্ষেত্রে, এবং এগুলোকে ফান্ডামেন্টাল রাইট হিসাবে শুধুমাত্র স্বীকৃতি দেওয়া হচ্ছে তা নয়, এটাকে কনস্টিটিউশনে জায়গা দেওয়ার মাধ্যমে এটার একটা কনস্টিটিউশনাল ব্যাকআপ বা কনস্টিটিউশনাল একটা সাপোর্টও রাখা হচ্ছে এর ভিতরে। মৌলিক অধিকারগুলো আমরা যেগুলো ভোগ করি সেইগুলো উল্লেখ আছে পার্ট 3 ভিতরে। এই মৌলিক অধিকারগুলোর মধ্যে কিছু অধিকার আছে কেবলমাত্র নাগরিকদের জন্য, কিছু অধিকার আছে যেগুলো নাগরিক ছাড়া ফরেনাররা ভোগ করতে পারবে না, কিছু অধিকার আবার এরকমও আছে যেগুলো ফরেনারদের জন্যও ওপেন। তো আমরা সেগুলোকে নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। প্রথমে জানা জরুরি এই মৌলিক অধিকারগুলোর বৈশিষ্ট্য। মৌলিক অধিকারগুলো মেনলি যে পারপাসে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে গুড সিটিজেন তৈরি করার জন্য। তো এটা প্রত্যেকের জন্য, নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা ভোগ করতে দেওয়া হবে, এই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে মৌলিক অধিকার তৈরি করা হয়েছে। এই মৌলিক অধিকারকে প্রোটেক্ট করে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্টকে বলা হয় শুধুমাত্র ইন্টারপ্রিটার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন তা নয়, প্রোটেক্টর অফ ফান্ডামেন্টাল রাইটস। প্রোটেক্টর অফ ফান্ডামেন্টাল রাইটস হওয়ার জন্য মৌলিক অধিকারগুলোকে সম্পূর্ণভাবে রক্ষা করার বা ইন্টারপ্রিট করার দায়িত্ব সুপ্রিম কোর্টের, এবং সুপ্রিম কোর্টের ইন্টারপ্রিটেশন এখানেতে কিন্তু চূড়ান্ত। মৌলিক অধিকারগুলো নেগেটিভলি ওয়ার্ডেড, অর্থাৎ নঙর্থক বাক্যের সমষ্টি। মৌলিক অধিকারগুলোকে বলা হয় যে সেন্টেন্সগুলোর কথা উল্লেখ আছে মৌলিক অধিকার হিসেবে, সেগুলো প্রত্যেকটাই নেগেটিভলি ওয়ার্ডেড বা নেগেটিভ সেন্টেন্স। কারণ এগুলোর মাধ্যমে স্টেটকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কিছু জিনিস না করতে। কিছু জিনিস না করলে তাহলে স্টেট যখন কোনো একটা জায়গাতে স্টেট রেস্ট্রিকশনের আন্ডারে আসছে তখন সিটিজেনরা একটা অধিকার ভোগ করছে। মানে এখানেতে দুটো ফিচার বেরিয়ে আসছে, একটা নেগেটিভলি ওয়ার্ডেড আর একটা হচ্ছে যেগুলো ইনস্ট্রাকশনস টু দ্য গভর্নমেন্ট বা টু দ্য স্টেট। তো প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটই স্টেটকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এটা করা চলবে না। যেমন একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ও জন্মস্থানের উপর ভিত্তি করে ডিসক্রিমিনেট বা বৈষম্য করা চলবে না। তো এই না থাকার জন্য এটা নেগেটিভলি ওয়ার্ডেড, এবং এই পুরো স্টেটমেন্টটা ইনস্ট্রাকশন টু দ্য গভর্নমেন্ট বা টু দ্য স্টেট। এছাড়া আমরা বলতে পারি যে সমস্ত মৌলিক অধিকারগুলোই মোরাললেস ন্যাশনাল এমার্জেন্সি চলাকালীন বাতিল হয়ে যায়, অটোমেটিক্যালি সাসপেন্ডেড হয় কেবলমাত্র আর্টিকেল 20 এবং আর্টিকেল 21 এর আন্ডারে উল্লিখিত দুটি মৌলিক অধিকার ছাড়া। তবে এমার্জেন্সি দু ধরনের হয়, আমরা পরবর্তী ক্লাসগুলোতে এই নিয়ে আলোচনা করব। মানে ন্যাশনাল এমার্জেন্সি দু ধরনের হয়, একটাকে বলা হয় ইন্টারনাল ন্যাশনাল এমার্জেন্সি, আরেকটাকে বলা হয় এক্সটার্নাল ন্যাশনাল এমার্জেন্সি, অর্থাৎ অভ্যন্তরীণ জাতীয় জরুরি অবস্থা এবং বাহ্যিক জাতীয় জরুরি অবস্থা। তিন ধরনের গ্রাউন্ডের উপর ভিত্তি করে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা যেতে পারে। একটা হচ্ছে ওয়ার, সেকেন্ড হচ্ছে এক্সটার্নাল অ্যাগ্রেশন, 3 নম্বর হচ্ছে ইন্টারনাল আর্মড রেবেলিয়ন। এখন এই তিনটে গ্রাউন্ডের মধ্যে প্রথম যে দুটো গ্রাউন্ডের কথা আমি উল্লেখ করলাম, অর্থাৎ ওয়ার অ্যান্ড এক্সটার্নাল অ্যাগ্রেশন, এই দুটো গ্রাউন্ডের উপর ভিত্তি করে যদি দুটোর মধ্যে যে কোনো একটা গ্রাউন্ডের উপর ভিত্তি করে যদি জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় সেটাকে বলা হয় বাহ্যিক বা এক্সটার্নাল ন্যাশনাল এমার্জেন্সি। অন দি আদার হ্যান্ড ইন্টারনাল আর্মড রেবেলিয়নের উপর ভিত্তি করে যদি জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় সেটাকে বলা হয় অভ্যন্তরীণ বা ইন্টারনাল ন্যাশনাল এমার্জেন্সি।
যখন ইন্টারনাল ন্যাশনাল এমার্জেন্সি চলছে তখন আর্টিকেল 19-এর আন্ডারে যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলোকে কিন্তু বাতিল করা হয় না। অন দি আদার হ্যান্ড এক্সটার্নাল ন্যাশনাল এমার্জেন্সি চলাকালীন আর্টিকেল 19-এর আন্ডারে মৌলিক অধিকারগুলো বাতিল হয়ে যায়। এছাড়া আমরা যদি ফিচারের কথা ভাবি, আর্টিকেল 12 থেকে শুরু করে আর্টিকেল 35 এর আন্ডারে যে সমস্ত মৌলিক অধিকারগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে, সেই মৌলিক অধিকারগুলো রিলেটেড যে কোনো ধরনের আইন যদি পাস করা হয়, এটা অবশ্য আর্টিকেল 13 এর আন্ডারে বলা আছে, সেই আইনটার সাথে মৌলিক অধিকারে কনফ্লিক্ট দেখা দিলে আইনটাকে বলবৎ করা হবে না। ডক্ট্রিন অফ এক্লিপস অনুযায়ী যখন কোনো মৌলিক অধিকারের সাথে কোনো সাধারণ আইনে বিরোধ দেখা দেয় তখন মৌলিক অধিকারটাকে বলবৎ করা হয় এবং সাধারণ আইনটা ঢাকা থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই মৌলিক অধিকারটা ইমপ্লিমেন্টেড আছে। যখন এই মৌলিক অধিকারের মধ্যে কোনো চেঞ্জ আনা হবে তখন হতে পারে যে ডক্ট্রিন অফ এক্লিপস অনুযায়ী যেরকমভাবে গ্রহণ ছেড়ে যায় সেরকমভাবে ওই আইনটাকে বলবৎ করা যেতে পারে। আইনটাকে নাল অ্যান্ড ভয়েড করে রাখা হবে টেম্পোরারি টাইম পিরিয়ডের জন্য, টু দ্যাট এক্সটেন্ট যতদিন পর্যন্ত ওই পার্টিকুলার মৌলিক অধিকারটা বলবৎ আছে যেটার সাথে বিরোধ হয়েছে। তো আমরা আর্টিকেল ওয়াইজ যদি আমরা এই ফান্ডামেন্টাল রাইটগুলোকে দেখি তাহলে প্রথমে আর্টিকেল 12 এবং 13 এর আন্ডারে যে দুটো আর্টিকেল আছে সেই দুটো আর্টিকেলকে নিয়ে আমরা মৌলিক অধিকারের ভিতরে পড়বো না, তার কারণ হচ্ছে এগুলো মৌলিক অধিকার রিলেটেড আর্টিকেল, মৌলিক অধিকারের সাথে জড়িত অবশ্যই, কিন্তু এগুলো আমাদের মৌলিক অধিকার নয়। আর্টিকেল 12 এ আছে ডেফিনেশন অফ স্টেট। স্টেট বলতে স্টেট ওয়ার্ডটা যেহেতু বারবার করে ইউজ করা হচ্ছে, স্টেট বা রাষ্ট্র বলতে কি বোঝায়, কোন কোন ইনস্টিটিউশনগুলো রাষ্ট্রের আওতায় আসছে সেগুলোকে বোঝানোর জন্য আর্টিকেল 12 তৈরি করা হয়েছে। আর্টিকেল 13 যেটা আমি একটু আগেই বললাম যে এনি ল ইন ডেরোগেশন উইথ ফান্ডামেন্টাল রাইটস শ্যাল বি ভয়েড, এই ধরনের কথা বলা আছে। অর্থাৎ কোনো সাধারণ আইনের সাথে যদি মৌলিক অধিকারের বিরোধ দেখা দেয় তাহলে মৌলিক অধিকারটাকেই বলবৎ করা হবে, সাধারণ আইনটাকে নাল অ্যান্ড ভয়েড হিসেবে ঘোষণা করা হবে, অর্থাৎ বাতিল করা হবে। আমরা আর্টিকেল 14 থেকে যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে ফান্ডামেন্টাল রাইটগুলো আমরা অ্যাকচুয়ালি ভোগ করছি সেই ফান্ডামেন্টাল রাইটগুলোর কথা বলা আছে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 32 পর্যন্ত। আবার আর্টিকেল 33, 34 এন্ড 35 এগুলো মৌলিক অধিকার রিলেটেড আর্টিকেল, এগুলো আমাদের মৌলিক অধিকার নয়। তো আমরা যদি মৌলিক অধিকারগুলোকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে বেশ কয়েকটা আর্টিকেল মিলে এক একটা ক্যাটাগরি বা ক্লাসে পড়ছে, অর্থাৎ সেই মৌলিক অধিকারগুলোর ওই রিলেটেড আর্টিকেলগুলোর মধ্যে যে মৌলিক অধিকারের কথা বলা আছে সেগুলো একটা পার্টিকুলার ক্লাসে বিলং করে, একটা পার্টিকুলার থিমে বিলং করে। তাহলে আমরা বাঁ দিকে থিম লিখছি, ডান দিকে লিখছি আর্টিকেল কভারেজ, কোন কোন আর্টিকেলগুলো একটা পার্টিকুলার থিম বা একটা পার্টিকুলার ক্লাসে আসছে। প্রথমে রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ সাম্যের অধিকার। যে আর্টিকেল কভারেজ আমরা পাচ্ছি সেটা হচ্ছে 14 to 18। রাইট টু ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার অধিকার, আছে 19 থেকে 22 নম্বর ধারাগুলোর ভিতরে। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন বা শোষণের বিরুদ্ধে অধিকার আছে আর্টিকেল 23 এবং 24-এ। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন বা ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে আর্টিকেল 25 থেকে 28-এর মধ্যে। আমি ওপরে লিখছি এরপরে। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস ফর মাইনরিটিস, মানে সংখ্যালঘুদের জন্য শিক্ষা ও সংস্কৃতির অধিকার।
এটা আছে আর্টিকেল 29 and 30 তে। আর্টিকেল 31 কে রিপিল করে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে। আমরা আর্টিকেল 32 তে চলে আসছি। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এটা আছে আর্টিকেল 32 তে। এই আর্টিকেলগুলো যেগুলো লিখেছি এগুলোর ভিতরে আমাদের মৌলিক অধিকারগুলো আছে এবং সেই মৌলিক অধিকারগুলোকে এই ধরনের থিম বা ক্যাটাগরিতে ফেলতে পারি। রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার 14 to 18, রাইট টু ফ্রিডম স্বাধীনতার অধিকার 19 থেকে 22, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন আছে আর্টিকেল 23 থেকে 24 এর ভিতরে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন মানে হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 এর মধ্যে আছে। 29-30 এর মধ্যে আছে সংখ্যালঘুদের জন্য, এটা সাধারণ মানুষের সবারই জন্য নয়, সংখ্যালঘুদের জন্য শিক্ষা ও সংস্কৃতির অধিকার। এবং আর্টিকেল 32 তে আছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস মানে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এইগুলো থিম। এরপরে আমরা প্রত্যেকটা আর্টিকেলকে নিয়ে আলোচনা করব, এই একটা পার্টিকুলার থিমে কি করে পড়ছে সেটাকে লোকেট করব এবং প্রত্যেকটা আর্টিকেলের আন্ডারে কি কি আমরা ফান্ডামেন্টাল রাইট পাচ্ছি যেগুলো আমরা ভোগ করছি সেগুলোকে নিয়ে আলোচনা করব।